राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। আজ 15ই এপ্রিল 2025 মঙ্গলবার, বাংলা শুভ নববর্ষ। আর এই পবিত্র দিনে আমি পৌঁছে গেছি 9টি দ্বীপে অবস্থিত নবদ্বীপে। আর তার একটি দ্বীপ অর্থাৎ গৌদ্রুম দ্বীপ আমি আগের পর্বে আপনাদের দেখিয়েছি। আর এই পর্বে নবদ্বীপে যত দ্রষ্টব্য স্থান আছে, দর্শনীয় স্থান আছে, সমস্তগুলো আপনাদের ঘুরে দেখাবো। তবে প্রথমেই আপনাদের জানিয়ে দেব যে আপনারা কৃষ্ণনগর থেকে বা কলকাতা থেকে কিভাবে এই নবদ্বীপে পৌঁছবেন। রেলপথে শিয়ালদাহ থেকে লালগোলা মেমু প্যাসেঞ্জার বা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে চলে আসুন কৃষ্ণনগর সিটি স্টেশন। ভাড়া 25 টাকা এবং সময় লাগবে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা। কৃষ্ণনগর সিটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আপনি নামবেন এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এদিকেই রয়েছে বাইরে যাবার রাস্তা এবং এই রাস্তা ধরে এগিয়ে গেলেই রয়েছে টোটো স্ট্যান্ড। এছাড়াও কৃষ্ণনগর হসপিটাল মোড় থেকে স্বরূপগঞ্জ যাওয়ার বাস রয়েছে ঘন ঘন। বাস ভাড়া 15 টাকা, টোটো ভাড়া 50 টাকা এবং অটো ভাড়া 30 টাকা। সময় লাগবে আনুমানিক 30 মিনিট এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন। ভবিষ্যতে যখন কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট পর্যন্ত ট্রেন চালু হবে তখন মানুষজনের কিন্তু নবদ্বীপ যাওয়া অনেক সহজ হবে, কারণ সরাসরি আমঘাটা পর্যন্ত পৌঁছতে পারবে। আর এই আমঘাটা থেকে স্বরূপগঞ্জের ঘাট পর্যন্ত যেতে সময় লাগবে মোটামুটি মিনিট 10-15, 5 কিলোমিটার রাস্তা। তখন এই টোটো বা অটো করে যেতে হবে স্বরূপগঞ্জের ঘাট পর্যন্ত। এখন আপনি পৌঁছে গেছেন স্বরূপগঞ্জ ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে ফেরি পার করেই আমাদের পৌঁছতে হবে আজকের গন্তব্যে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাট। শ্রীচৈতন্য মহাপ্রভু এখানে রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা এই ফেরিঘাটে পারাপারের জন্য প্রতিজন 3 টাকা শুল্ক দিতে হয়। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে। এই মুহূর্তে আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকে কোলদ্বীপ বা নবদ্বীপ ধামের পথে রওনা হয়েছি। এই দ্বীপের চারপাশে গঙ্গা ও অলকানন্দা প্রবাহিত। যাত্রাপথে 16 কোষ বিস্তারিত এই দ্বীপগুলির অন্যতম দ্বীপ অন্তদ্বীপ বা মায়াপুরের দর্শন মেলে। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন নবদ্বীপ ফেরিঘাটে। নবদ্বীপ জেটিঘাট পেরিয়ে এখন ভ্রমণামিতের সঙ্গে আপনি পৌঁছে গেছেন নবদ্বীপ ধামে। আর এই নবদ্বীপ ধামে আমাদের দর্শন শুরু হবে সমাজ বাড়ি থেকে, যা এই ফেরিঘাট থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। আপনারা গত পর্বের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই পরিচিত হয়েছেন লাহাবাবুর সঙ্গে। আর লাহাবাবু এই পর্বে অর্থাৎ নবদ্বীপ পর্বেও কিন্তু আমার সঙ্গে থাকবেন আপনাদেরকে ভালো করে এই নবদ্বীপ দর্শন করানোর জন্য। প্রথমেই আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সমাজবাড়িতে। ফেরিঘাট থেকে পায়ে হেঁটে পৌঁছতে পারেন সমাজবাড়ি। এটি শ্রীবাস অঙ্গন ঘাট রোডে অবস্থিত। এখন আপনি প্রবেশ করছেন শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমে।
আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে প্রথম কর্তব্য জুতো খুলে ফেলা। এখানে জুতো রাখার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই নিজের দায়িত্বে নিরাপদ স্থানে জুতো রাখতে হয়। আশ্রমে প্রবেশ করেই বাম দিকে রয়েছে অফিস। ভক্তনিবাসে থাকা বা দুপুরের ভোগ প্রসাদের জন্য এখানে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার জন্য ফোন নম্বর দিয়ে দিলাম স্ক্রিনে। আর অফিসের ঠিক উল্টো দিকে রয়েছে নাট মন্দির, যেটা আপনারা এখন দেখলেন। আর এই নাট মন্দিরের বাম প্রান্তে রয়েছে একটি অপূর্ব সুন্দর মাধবী লতার গাছ। আমি আপনাদের সেটা দর্শন করালাম। আর এই মাধবীলতা গাছের বাম প্রান্তে রয়েছে একটি শিব মন্দির। কালো পাথরের বেদিতে পদ্মাসনে প্রতিষ্ঠিত শ্বেত পাথরের শিবলিঙ্গটি এই স্থানের বিশেষ দ্রষ্টব্য। এখন আপনারা দর্শন করছেন সমাজবাড়ির অন্যতম বিশেষ আকর্ষণ নৃসিংহদেবের মন্দির। এই মন্দিরের সোনালী চূড়া বহু দূর থেকে দেখা যায়। আপনাদের নৃসিংহদেব মন্দির দর্শন করালাম। এবার সমাজবাড়ির অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য রয়েছে সেগুলি আপনাদের দেখাবো। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বকুল গাছ। আপনারা সকলেই জানেন বৈষ্ণব ধর্মে এই বকুল গাছের বিশেষ গুরুত্ব আছে। এই বকুল গাছের ছায়া ঘেরা অঞ্চল জুড়ে রয়েছে বেশ কয়েকটি সমাধি মন্দির। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 108 শ্রী শ্রী রাধারমন চরণদাস বাবাজি মহারাজের সমাধি মন্দির আপনাদের দর্শন করাবো এবং এই মন্দিরের পূজারীর কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। ইনি হচ্ছেন সমাজবাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা 108 শ্রী শ্রী রাধারমন চরণদাস বাবাজি মহারাজ। ইনি নিতাই গৌর এবং রাধাকৃষ্ণের সাধন করতেন। এখন আপনাদের নিয়ে এসেছি 119 বছর আগে প্রতিষ্ঠিত সমাজবাড়ির অপূর্ব সুন্দর মূল মন্দিরে। মূল মন্দিরের সামনে রয়েছে একটি সুবিশাল নাট মন্দির। এই নাট মন্দিরের সামনে রয়েছে মূল গর্ভগৃহ। আমরা মূল গর্ভগৃহে দর্শন করব রাধা রানীর। এই রাধা রানী রয়েছেন অষ্ট সখীর সঙ্গে। আর শ্রী রাধা মন্দিরের পাশেই রয়েছে গৌড় নিতাই মন্দির। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে কলস আপনারা দেখতে পাচ্ছেন, ছিদ্র দিয়ে প্রণামী দেওয়া হয়। আর কি বিশাল বড় একটা প্রণামী বাক্স, এটা প্রণামী কলস বলা যায়। অসাধারণ এটা। এই মন্দিরের আরেকটি গর্ভগৃহ রয়েছে যার নাম নন্দালয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের বাড়ি। এখানে শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম ও তাদের জননী মূল গর্ভগৃহে অবস্থান করছেন। আপনাদের আগেই জানিয়েছি, আপনারা সমাজবাড়ি আশ্রমে যদি ভোগ প্রসাদ পেতে চান সে ব্যবস্থা এখানে রয়েছে। আর এই হচ্ছে ভোগঘর, যেখানে এখন ভোগ রান্না চলছে। এই ভোগঘরের পাশেই রয়েছে মহাপ্রসাদ কাউন্টার। আপনারা যদি এখান থেকে মহাপ্রসাদ কিনে নিয়ে যেতে চান সে ব্যবস্থা এখানে রয়েছে। তাছাড়া আপনাদের এখন দেখাচ্ছি, এটা হচ্ছে ভোগ বিতরণ কেন্দ্র। এখানে বসেই মানুষজনকে ভোগ খাওয়ানো হয়। আর আপনাদের দেখিয়ে দিই, ভোগ বিতরণ কেন্দ্রের পাশেই রয়েছে গুরুকুঞ্জ মন্দির, সেটা এখন আপনারা দর্শন করছেন। সমাজবাড়ি সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখালাম। এবার আপনাদের জানাই সমাজবাড়ি আপনারা কখন দর্শন করতে আসবেন। সমাজবাড়ি ভোর 4টের সময় মঙ্গল আরতি দিয়ে খোলে, আর রাত্রি 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। মধ্যে মধ্যে কখনো কখনো মন্দির বন্ধ থাকে, আবার মন্দির খোলে। সেগুলো ভোগ নিবেদন বা ভোগ আরতি এগুলোর উপর নির্ভর করে। তো মোটামুটি সময় হচ্ছে ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে দর্শন করা যায় বা সমাজবাড়িতে প্রবেশ করা যায়। राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। আপনাদের সমাজবাড়ি দর্শন করালাম। আর এই সমাজবাড়ি থেকে জাস্ট কয়েক পা এগুলোই রয়েছে শ্রীবাস অঙ্গন, সেটা এখন আপনাদের দর্শন করাবো। এখন
আপনি দর্শন করছেন যোগপীঠ শ্রী শ্রী শ্রীবাস অঙ্গন মন্দির। এই মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে একটি কুল গাছ। এখানকার ভক্ত সাধারণের মতে এই কুল গাছ শ্রীচৈতন্য মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিলেন। আর এই মুহূর্তে এখানকারই পূজারী তার মুখ থেকে এই শ্রীবাস অঙ্গনের বিস্তারিত তথ্য এবং ইতিহাস আমরা জেনে নেব। জয় নিতাই। এই স্থান হচ্ছে শ্রীধাম নবদ্বীপের যোগপীঠ শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গন মন্দিরে আমাদের চৈতন্য মহাপ্রভু প্রতি রাত্রে তার নিজ গণ লয়ে নিজ পারিষদকে নিয়ে নাম সংকীর্তন করতেন। এই সেই স্থান। শ্রীমৎ চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের উক্তি আছে, প্রতি নিশায় শ্রীবাস অঙ্গনে কীর্তন, কোনো দিন হয় চন্দ্রশেখর আচার্যের ভবন। অন্তরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন, বহিরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন। আর এইখানেই এই শ্রীবাসঙ্গন থেকেই নাম কীর্তন করে আমাদের চৈতন্য মহাপ্রভু জগাই মাধাই উদ্ধার করেছেন, চাপাল গোপাল উদ্ধার করেছেন, কাজী উদ্ধার করেছেন। সমস্ত লীলা সংকীর্তন এই শ্রীবাসঙ্গন থেকেই করেছেন। এই সেই স্থান। আমি এই মুহূর্তে এই যে নাট মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, এই নাট মন্দিরে স্বয়ং মহাপ্রভু শ্রীবাসের সঙ্গে নৃত্যে মেতে উঠতেন, এমনই একটা ঐতিহাসিক স্থান এই শ্রীবাস অঙ্গন। নাট মন্দির তো আপনাদের দেখালাম, শ্রীবাস অঙ্গনের আরেকটি বড় তাৎপর্য রয়েছে। আপনারা অনেকেই জানেন, শ্রীবাসের যখন সন্তান মারা যায় তখন মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনে এসেছিলেন এবং তার সন্তানকে পুনর্জীবিত করেছিলেন, যার জন্য এই বাড়ি বা শ্রীবাস অঙ্গন সেই অর্থে একটি পবিত্র তীর্থস্থান হয়ে উঠেছে মহাপ্রভুর এই লীলার ফলে। শ্রীবাসাঙ্গনের বাকি মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাই সেগুলো আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু আপনারা এলে আর কি কি দেখতে পারেন সে সম্পর্কে আপনাদের তথ্য জানিয়ে দিই। এখানে নিতাই চাঁদ আছেন এবং তার দুই স্ত্রী বসুধা জাহ্নবা আছেন, এবং আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন আছেন। এখানে দশাবতার আছেন এবং রাস আছেন এবং আরো অন্যান্য বিগ্রহরা আছেন। 108 শালগ্রাম শিলা আছে। শ্রীবাস অঙ্গন আপনাদের দেখালাম। শ্রীবাস অঙ্গনে আপনারা কিভাবে আসবেন, শ্রীবাস অঙ্গনের দর্শনের সময় কি রয়েছে, সমস্তটা আপনাদের বিস্তারিত জানালাম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা পৌঁছে গেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। আপনারা সেই মন্দিরের সামনের ফলক দেখতে পাচ্ছেন। আর এখন আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করেই রয়েছে একটি সুবিশাল নাট মন্দির। আপনাদের জানিয়ে দিই, এই সোনার গৌরাঙ্গ মন্দিরের দর্শনের সময় কখন। এটি সকাল 8:30 থেকে 1টা এবং বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর এছাড়া এই মন্দিরে বা সোনার গৌরাঙ্গ দর্শন করার জন্য প্রবেশ মূল্য রয়েছে 5 টাকা করে। সেটি 5 টাকা আপনাদের নিচে দিয়ে তারপরে সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আপনাদের জানাই, এই মন্দির নির্মাণ করেন প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী মহারাজ। গৌড়ের গায়ের রং ছিল কাঁচা সোনার মতো, তাই শচীদেবী তাকে সোনার গৌড় বলে ডাকতেন। অষ্ট ধাতুর তৈরি এই মূর্তিটি প্রায় 400 বছরের পুরনো বলে জানা যায়। আমরা নবদ্বীপ দর্শন করছি এবং একটু আগে আপনাদের সোনার গৌরাঙ্গ দেখালাম, কিন্তু মাঝে একটু খেয়ে নেওয়া দরকার, কারণ সকালবেলায় যারা আসবেন তাদের হয়তো খিদে পাবে। তো আমাদের কিন্তু খিদে পেয়েছে, তাই আমরা এই সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক কাছেই রয়েছে দাদামশাই সুইটস, সেখানে আমরা একটু খাবার খাবো এবং আপনাদেরও দেখিয়ে দেবো এর লোকেশনটা ঠিক কোথায়। একটু আগে হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির, আর এগিয়ে এসে হচ্ছে দাদামশাই সুইটস। তো এই দোকানটায় আমরা এখন ঢুকবো, এখানে কি পাওয়া যায় দেখবো এবং আমরা খাবো। এখানে কিন্তু অনেক রকম খাবারের আয়োজন রয়েছে, আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা নিয়েছি কচুরি এবং সেই কচুরিটি কিন্তু খুব খাস্তা, আর সঙ্গে ছিল ডাল আর আলু সবজি। আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, মোটের উপর খাবারটা ভালো ছিল।
আর এখানকার রসগোল্লা কিন্তু অনবদ্য টেস্ট। এরপরে আমরা যাব পোড়া মা তলা, যেখানে মহাপ্রভুর জন্মের পর ষষ্ঠী পুজো করা হয়েছিল। সেই পোড়ামাতলা এখন আপনাদের দর্শন করাবো। আর আপনাদের জানিয়ে রাখি, এখন কিন্তু আমরা সমস্তটাই হেঁটে হেঁটে দর্শন করছি। আর তারপরে যখন অটোতে উঠে দর্শন করব, সেটা আপনাদের জানাবো কোনখান থেকে আপনারা অটো ধরবেন এবং দূরের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখবেন। এখন আমরা পোড়ামাতলায় পৌঁছে গেছি, আর এই রাস্তা থেকেই পোড়ামাতলার সেই বিখ্যাত বটগাছ দেখা যায়, যার নিচেই গড়ে উঠেছে পোড়ামাতলা মন্দির। পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামের এক পণ্ডিত এই বট গাছের তলায় দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন। কোনো এক সময় বট গাছে আগুন লাগার কারণে এই স্থান পোড়ামাতলা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হয়। এছাড়াও এই পোড়ামাতলা নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে। এখানে রয়েছে দক্ষিণা কালী, যার নাম রয়েছে ভবতারিণী, এবং একটি শিব মন্দিরে রয়েছে যার নাম রয়েছে ভবতারণ। তো আমি এখন আপনাদের ভবতারিণী মন্দিরের সামনে নিয়ে এসেছি। এখন আপনারা মা ভবতারিণীর দর্শন করছেন। আর এই মন্দিরকে জুড়ে একটি বট গাছ রয়েছে, যে বট গাছটি সমগ্র মন্দিরটিকে প্রায় আগলে ধরে রেখেছে, এবং অনুমান করা হয় এই সেই প্রাচীন বট। আর এই পোড়ামাতলাতেই রয়েছে প্রচুর ফুল, ফল বা প্রসাদের দোকান। তো আপনারা বাইরে থেকে না আনলেও এখানে কিন্তু সেগুলো পেয়ে যেতে পারেন মায়ের পুজো দেওয়ার জন্য। এবার আপনাদের পোড়ামাতলার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দিরে নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভবতারণ শিব মন্দির। গর্ভগৃহের ভেতরে রয়েছে একটা বিশাল আকার কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আর এখানে প্রচুর লোকজন আসেন এই পোড়ামাতলায় তাদের মনস্কামনা নিয়ে বা মাকে পুজো দিতে। আপনাদের পোড়ামাতলা দেখালাম, আর পোড়ামাতলা যে দর্শনের সময়সূচি সেটা আপনাদের এখন জানিয়ে দিই। এটা ভোর 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টানা খোলা থাকে। অর্থাৎ আপনারা এর মধ্যে, এই সময়ের মধ্যে যখনই আসবেন এখানে দর্শন পাবেন। আপনাদের ষষ্ঠীতলা দেখালাম, আর এই ষষ্ঠীতলায় প্রাচীন বটগাছগুলো আপনারা দেখলেন, সেগুলো কিন্তু সবই প্রায় শ্রী চৈতন্য মহাপ্রভু সমসাময়িক, অর্থাৎ 537 বছর আগের এই সমস্ত বটগাছ। এরপরে আমরা যাব গোবিন্দ মন্দিরে, যেটি হচ্ছে নবদ্বীপের অন্যতম একটি সেরা দর্শনীয় স্থান। তো সেই গোবিন্দ মন্দির এখন আমি আপনাদের দর্শন করাবো। আপনাদের জানাই, এটা আমার ব্যক্তিগত অনুভূতির একটা কথা। এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটছি, অর্থাৎ নবদ্বীপের রাস্তা দিয়ে যখন আমি হাঁটছি, এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমি পুরীর রাস্তার মিল পাচ্ছি। এটা হয়তো শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বলতে পারেন, যার জন্যে আমি যখন এই রাস্তা ধরে হাঁটছি, তো আমার মনে হচ্ছে এটা যেন আমি পুরীর কোনো রাস্তা দিয়ে হাঁটছি। পুরীর অলিগলির ভেতরের যে রাস্তাগুলো থাকে, সেই রাস্তাগুলো অনেকটা এরকম। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান গোবিন্দ জিউ মন্দির, বা আঞ্চলিকভাবে যেটাকে গোবিন্দ মন্দিরও বলা হয়। মন্দিরে প্রবেশ করেই বাম দিকে আপনারা দেখতে পাবেন বিশাল আকার গরুর মূর্তি। এই গরুর মূর্তির ঠিক উল্টো দিকে সরাসরি রয়েছে মন্দিরের নাট মন্দির। এই নাট মন্দিরে প্রবেশ করেই একটি সুদৃশ্য হরি সংকীর্তন মঞ্চের দেখা মেলে। এই মন্দির গর্ভগৃহে রয়েছেন শ্রীকৃষ্ণ, শ্রী রাধা এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল এবং প্রতিষ্ঠাতা সম্বন্ধে জানালেন এখানকার পুরোহিত। এটা রাধা গোবিন্দ জিউ মন্দির, ভুবনেশ্বর সাধু ঠাকুর প্রতিষ্ঠাতা করেছে 1332 সালে। এটা সকালে 7টা থেকে দুপুরে 12:30 পর্যন্ত খোলা থাকবে। আবার 12:30 থেকে 1টার মধ্যে ভোগ হবে, আবার ভোগের পরে আবার শয়ন হবে, আবার সেই বিকাল 4:15 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আর এখন এই মুহূর্তে রয়েছে আমি ভোগ ঘরের সামনে।
আর এই মন্দিরে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা। আপনাদের নবদ্বীপের গৌরাঙ্গ মন্দির দর্শন করালাম, আর এই গৌরাঙ্গ মন্দিরে রয়েছে ভোগ পাওয়ার ব্যবস্থা। তো এখানে ভোগের কি দাম রয়েছে এবং সময় কি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই। এখানে ভোগ পেতে গেলে 120 টাকা মূল্য দিতে হয় যদি আপনারা বসে খান সেক্ষেত্রে, আর বাড়ি নিয়ে গেলে এটা হচ্ছে 150 টাকা প্রতিজন। আর এই ভোগ দেওয়া হয় ঠিক দুপুর 1:30টার সময়। আর দর্শনের সময় আপনাদের জানিয়ে দিই, এই মন্দির ভোর 4টে থেকে খোলে এবং 12:30 পর্যন্ত খোলা থাকে। তারপরে আবার বিকেলে 4টে থেকে খোলে এবং রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা গোবিন্দ মন্দির দর্শন করলাম, এরপরে আমরা কিন্তু টোটো নিয়ে নিলাম, কারণ এরপরে যেগুলো আমরা দেখব সেগুলো আর পায়ে হেঁটে দেখা সম্ভব নয়, সেগুলো টোটো করে গেলে সুবিধা হবে, কারণ এগুলো অনেকটা দূরে রয়েছে, তাই আমরা টোটো নিয়েছি। আর আপনাদের জানিয়ে দিই, আমরা 3টি জায়গা দর্শন করব। বিষ্ণুপ্রিয়ার বাড়ি, 2 হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, আর 3 হচ্ছে 60 ফুটের মহাপ্রভুর যে মূর্তি, সেই মূর্তি আমরা দর্শন করব। এই 3টি জায়গা আমরা দর্শন করব। গোবিন্দ মন্দিরের কাছে যে অটো আমরা রিজার্ভ করেছি তার জন্য দিতে হবে 100 টাকা। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি বিষ্ণুপ্রিয়ার বাড়িতে, বা বলা ভালো বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়িতে। 16 শতকের বসন্তের সকালে শ্রী পঞ্চমী তিথিতে নবদ্বীপ ধামে রাজপণ্ডিত শ্রীমন্ত সনাতন মিশ্রের ঘরে বিষ্ণুপ্রিয়ার জন্ম হয়। বিষ্ণুপ্রিয়া নামকরণের একটি বিশেষ তাৎপর্য আছে। বিষ্ণুপ্রিয়া বলতে বিষ্ণু পত্নী বা লক্ষ্মী সরস্বতীকে নির্দেশ করে। এই মুহূর্তে আমরা বিষ্ণুপ্রিয়ার যে বাড়িতে মন্দির গড়ে উঠেছে সেই মন্দিরের সামনে পৌঁছে গেছি। আপনারা এখন দেখছেন গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির, আর এই মন্দির গর্ভগৃহে রয়েছেন বিষ্ণুপ্রিয়া এবং শ্রীচৈতন্য মহাপ্রভু। মন্দিরের ঠিক ডান দিকে আরও 2টি মন্দির রয়েছে। একটিতে রয়েছেন সনাতন মিশ্র এবং তার স্ত্রী, এবং দ্বিতীয় মন্দিরটি হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বাসর ঘর, সেটিও আমি আপনাদের দেখাবো। বিবাহের পর শ্রীচৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার এখানেই বাসর রাত উদযাপন করা হয়েছিল। আমরা দেবী বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান এবং বিবাহ বাসরের যে মন্দির সেটি আমরা দেখলাম, দর্শন করলাম। এরপরে আমরা যাচ্ছি শ্রী গৌরাঙ্গের জন্মস্থানে, সেটি আপনাদের ঘুরে দেখাবো। বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানের থেকে খুব বেশি দূর নয়। তো চলুন, আমাদের পরবর্তী গন্তব্য নিমাইয়ের জন্মস্থান। আমরা এখন নিমাইয়ের জন্মস্থানে পৌঁছে গেছি। মন্দিরে ঢোকার আগে নিমাই বা শ্রীচৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর মূর্তির দোকান বসেছে, তাই দেখতে দেখতে আমরা প্রবেশ করব মূল মন্দিরে। প্রবেশপথে হরিধ্বনি শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম নিমাইয়ের জন্মস্থানে। দেখলাম শচী মাতার কোলে শুয়ে রয়েছেন ছোট্ট নিমাই, আর এই মুহূর্তে আপনারা দর্শন করছেন সেই পবিত্র নিম গাছের, যে নিম গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তবে নিমাইয়ের জন্মস্থান নিয়ে রয়েছে বিতর্ক। কেউ বলেন মায়াপুরে, কেউ বলেন নবদ্বীপে। আর এই সম্পর্কে এখানকার পুরোহিত কি বলেন? হচ্ছে মহাপ্রভুর অরিজিনাল জন্মস্থান। এটা ভারত সরকারের ওই যে হেরিটেজ ডিপার্টমেন্ট আছে, তার থেকে বাইরে বোর্ড লাগানো আছে, ওনারা এটাকে প্রামাণ্য দিয়েছেন সরকার থেকে। এখানে আপনার প্রায় 700-র উপরে কূপ খনন করা হয়েছিল। একজন বাবাজি এটা করেছিলেন স্বপ্ন পেয়ে, তারপরে সেটা এখানেই পাওয়া গেল ওনার বাড়ির ধ্বংসাবশেষ মাটির নিচে। ব্যাপারটা হচ্ছে তার আগে তো গঙ্গার প্লাবনে সবকিছু ধ্বংস হয়ে গেছিল নবদ্বীপে। তারপরে এই জায়গাটাকে উদ্ধার করা হয়, এখানে পুনঃ প্রতিষ্ঠা করা হয়। এইখানে হচ্ছে ওই সচী মায়ের, ওই যে এইদিকে দেখান, এই যে সামনে যে মন্দির, এই নিম গাছ, এই নিমতলায় হচ্ছে মহাপ্রভুর আসল জন্ম। গঙ্গার ওপারে যারা দাবি করে যে জন্মস্থান,
সেটা তৈরি করা নতুন। হ্যাঁ, ওগুলোর কোনো প্রামাণ্য নেই। এটাই হচ্ছে অরিজিনাল জন্মস্থান। এখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমরা জানি না সত্যিই কোনটা শ্রী নিমাইয়ের জন্মস্থান, মায়াপুর নাকি নবদ্বীপ। বিতর্ক সরিয়ে শুধু বিশ্বাসটুকুকে যদি ধারণ করা যায়, তাহলে অনুভব করা যায় নবদ্বীপের অলি গলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজমান। নিমাই তথা শ্রীচৈতন্য মহাপ্রভুর এই জন্মস্থানে মূল মন্দির অর্থাৎ শচী মাতার মন্দির ছাড়াও আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে রয়েছে এই পঞ্চবটী শিব মন্দির, এটিও আপনারা দর্শন করতে পারেন। তাছাড়া এখানে রয়েছে একটি মূল মন্দির, যেখানে রয়েছেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু। राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। নিমাইয়ের জন্মস্থান থেকে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি নরহরি ধামে। এই নরহরি ধামে রয়েছে 60 ফুটের শ্রীচৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। আর আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যতগুলো মন্দিরে আমরা প্রবেশ করেছি, একমাত্র সোনার গৌরাঙ্গ মন্দিরে 10 টাকা জনপ্রতি আমাদের এন্ট্রি ফি দিতে হয়েছে। আর নরহরি ধামে অর্থাৎ এই স্থানে প্রবেশ করতে গেলেও 10 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য লাগে। সেই প্রবেশ মূল্য দিয়ে বা টিকিট সংগ্রহ করে আমরা এখন প্রবেশ করছি নরহরি ধামে। ঢুকেই আপনাদের সবচেয়ে আগে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুটের অনন্য সুন্দর এই মূর্তি। এরপর আমরা আরও ভেতরে প্রবেশ করব। আর প্রবেশ করার জন্য রয়েছে একটি গুহা পথ। এই গুহা পথ দিয়ে আমরা মূল নরহরি ধামে প্রবেশ করতে পারবো। আর আপনাদের জানিয়ে রাখি, এই গুহাপথ কিন্তু পাথরের নয়, ফাইবার গ্লাসের। নরহরিধামের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো, গাছগাছালি আর মাঝে মাঝে শ্রীচৈতন্য মহাপ্রভুর নানা লীলার কাহিনী ফুটিয়ে তোলা রয়েছে মূর্তির মাধ্যমে। যেমন এই মুহূর্তে আপনারা দেখছেন পার্শ্বদ বর্গের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর নানা ঘটনা বা নানা কাহিনী। আর এখন এই মুহূর্তে আপনারা দেখছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর শিশুকালের কিছু স্মৃতি। আর এটি হচ্ছে ঝাড়িখণ্ডের একটি কাহিনী বা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী ছাড়াও এখানে শ্রীকৃষ্ণের নানান লীলা ফুটিয়ে তোলা হয়েছে সুদৃশ্য নানান মূর্তির মাধ্যমে। তারই কিছু অংশ এখন আপনারা দেখছেন। দেখতে দেখতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডর ধারে। আর এই কুণ্ডের ধার ধরে হাঁটতে হাঁটতে মাধবীলতার ছায়া পেরিয়ে আমরা এখন পৌঁছে যাচ্ছি এখানকার মিউজিয়ামে। এই নরহরি ধামের ভেতরে রয়েছে একটি সুবিশাল মিউজিয়াম, এবং এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এই মিউজিয়ামে মূলত শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা কাহিনী মূর্তি, আলো এবং সঙ্গীতের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम।
पूरन हो सब काम भजले राम नाम सुख धाम। আপনাদের নরহরিধাম সম্পূর্ণ ঘুরে দেখালাম। আর এই নরহরিধামে রয়েছে থাকা এবং ভোগ প্রসাদের ব্যবস্থা। তাছাড়া এই নরহরিধাম আপনারা দর্শন করতে এলে ঠিক কোন সময় আসবেন, এই সমস্ত কতকগুলি প্রয়োজনীয় তথ্য এখন আপনাদের জানিয়ে দেব। নরহরিধামের দর্শনের সময়টা ঠিক কী সেটা যদি আপনি একটু আমাদের বলেন। সকাল 7টা থেকে শুরু হয় দর্শন, রাত্রি 8টার পর বন্ধ হয়। একদম টানা একভাবে খোলা থাকে। ভোগ প্রসাদের মূল্য কত? 70 টাকা, 120 টাকা, দুই রকম প্রসাদ দেওয়া যায়। ঠিক কোন সময়ে প্রসাদ বিতরণ করা হয়? দুপুর 12টার থেকে শুরু হয়, 2টো পর্যন্ত দেওয়া হয়। শুনছিলাম এখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেই থাকার জন্য রেট কীরকম একটু যদি বলেন। 3-4 রকম রেট আছে। নরহরিধামের এই স্থানে যদি কেউ থাকতে চান তাদের জন্য জানিয়ে দিই, এখানে 100 টাকার ডরমিটরি থেকে 1200 টাকার ডবল বেড এসি রুম পাওয়া যায়। যারা আসার আগে ঘর বুক করতে চান তাদের জন্য স্ক্রিনে নম্বর দিয়ে দিলাম। নরহরি ধাম দেখে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও 2টি মন্দির আপনারা দেখে নিতে পারেন, যেগুলি নরহরি ধাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তার প্রথম মন্দির হচ্ছে জল মন্দির। অপূর্ব সুন্দর একটি সরোবরের মধ্যে এই জল মন্দির অবস্থিত। এই মন্দিরে আরও অনেকগুলি দ্রষ্টব্য জিনিস রয়েছে, তার মধ্যে বেশিরভাগ রয়েছে পশু, মাছ, পাখি ইত্যাদি। আর এর উল্টো দিকে রয়েছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। এই মঠটিও কিন্তু খুব অপূর্ব সুন্দর একটি মঠ। আপনারা যদি পারেন অবশ্যই এই মঠটি দর্শন করবেন। আমি যখন এই মঠে এসেছিলাম তখন এই মঠের মূল মন্দিরগুলি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দর্শন করাতে পারলাম না। কিন্তু বাইরে থেকে যেটুকু দেখলাম সেও কিন্তু কম পাওয়া নয়। আর এই মুহূর্তে আপনারা শ্রীচৈতন্য সারস্বত মঠের মূল মন্দিরের নাট মন্দিরে প্রবেশ করেছেন। भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। নবদ্বীপে প্রায় 1000-এরও বেশি মন্দির রয়েছে। তার থেকে বিশেষ কতকগুলো মন্দির আজ এই ভিডিওতে আপনাদের দর্শন করানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই নবদ্বীপ ধাম দর্শন ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।